প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। ভালো আমাদেরকে অবশ্যই থাকতে হবে। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কাজকর্ম, পড়ালেখা, আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। আর এজন্য শরীর ভালো রাখতে হলে আমাদেরকে কী করতে হবে? পুষ্টিমান খাদ্য গ্রহণ এবং এই যে করোনা পরিস্থিতি, এটা মোকাবেলার জন্য আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রিপা সাহা, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, সদর, নোয়াখালী। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় প্রথম পরিচ্ছেদ, একদম বইয়ের প্রথম পাতায় পাবা। তো তোমরা খাতা এবং কলম নিয়ে বসো। তারপর আশা করি তোমরা ভালোভাবে শুনবে এবং গ্রহণ করবে। তো আজকে আমাদের হলো প্রথম পরিচ্ছেদ ভাষা। প্রথম পরিচ্ছেদ ভাষা। দেখো ভাষা। আচ্ছা, যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবি আব্দুল হাকিমের, মধ্যযুগের কবি আব্দুল হাকিমের সেই বিখ্যাত চরণ দুটি দিয়ে তোমরা আজকে তোমাদের পাঠ বুঝতে পারছো। কবি আব্দুল হাকিম মধ্যযুগের কবি, কিন্তু তখন মধ্যযুগের যে গ্রন্থগুলো সেগুলো কি ছিল? হিন্দুদের ছিল সকল ধর্মীয় মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, এরকম ধর্মীয় বাক্যাংশ। আর মুসলিমদেরকেও তেমনি গ্রন্থগুলো, মুসলমানেরও তেমনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো। তারপর ধরো কোরআনে আছে আরবি, পার্সি, এসব। তখন ওই যুগে ওই যে আরবি পার্সিতে ধর্মীয় গ্রন্থগুলো রচনা হতো, এজন্য তখন ওই আরবি পার্সিকে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু বাংলা ভাষার গুরুত্ব তেমন ছিল না। এজন্য কবি বলছে, যারা বাংলায় জন্মগ্রহণ করে কিন্তু বাংলা ভাষা তারা ঘৃণা করে, হিংসা করে, তাদেরকে কবি কাদের জন্য তিনি তা জানেন না। তাদের জন্ম সম্পর্কে, জন্ম পরিচয় সম্পর্কে তিনি জানেন না। যাক, তাহলে আমরা মূল পাঠে আসছি। এখন দেখো ভাষা। ভাষা হলো কি? নির্দিষ্ট জনসমাজে মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ক্লিয়ার তো? আবার দেখো, নির্দিষ্ট জনসমাজে মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। আচ্ছা, এখন আমরা ধ্বনি সম্পর্কে, এই যে ধ্বনি সৃষ্টির জন্য আমাদের কিসের দরকার হয়? ধ্বনি সৃষ্টির জন্য আমাদের বাকযন্ত্রের প্রয়োজন হয়। এখন এই বাকযন্ত্রকে বর্ণের বাক বুঝবো আমরা না। দেখো বর্ণটা, তোমরা এখন দেখো বাকযন্ত্র মানটা একটু দেখো। এটা কিন্তু এই বাক মানে হলো কি? কথা। বাক মানে হলো কথা। আর যন্ত্র মানে কি? যন্ত্র মানে অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে? তাহলে এখন কি? বাক মানে হলো কথা, আর যন্ত্র মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ।
অর্থাৎ কথা বলতে আমাদের ঠোঁট, দাঁত, নাক, জিহ্বা, গলনালী এগুলা আমাদের ব্যবহৃত হয়, এজন্য এগুলাকে বলা হয় বাকযন্ত্র। তারপর এখন আমরা ভাষা এবং আওয়াজ কি এক? ভাষা বলতে কতগুলো অর্থবোধক ধ্বনির মিলনে একটা শব্দ গঠিত হয়, আর শব্দ থেকে কি হয়? বাক্য গঠন। শব্দ থেকে হয় বাক্য গঠন। এখন আমি এখানে যদি কোনো পশু পাখির আওয়াজ আমি শুনি, তাহলে সেটাকে কি আমি ভাষা বলবো? সেটাকে ভাষা বলবো না, আওয়াজ বলবো। কারণ মানুষের মধ্যে আর পশু পাখির মধ্যে ভাষার পার্থক্য হলো, মানুষ ধ্বনি শব্দের মাধ্যমে বাক্যের পর বাক্য দিয়ে ভাষা বলে, কিন্তু পশু পাখি সেরকম কোনো কিছুই নেই, নির্দিষ্ট একটা আওয়াজ হয়। এই জন্য ভাষাকে, পশু পাখির আওয়াজকে আমরা কখনোই ভাষা বলবো না। তোমাদের পরীক্ষায় এই ব্যাকরণ থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এজন্য তোমরা এটা মনে রাখবে যে পরীক্ষায় যদি আসে যে পশু পাখির আওয়াজকে কি বলে, তাহলে কি বলবো আমরা? পশু পাখির ডাককে কি বলবো আমরা? আওয়াজই বলবো, ভাষা বলবো। পশু পাখির ডাককে আমরা আওয়াজ বলবো, ভাষা বলবো না। পৃথিবীতে ভাষার বিভিন্নভাবে পরিবর্তন হয়, স্থান, কাল এবং সমাজভেদে ভাষার পরিবর্তন হয়। যেমন 100 বছর, 1000 বছর, 500 বছরের আগের ভাষার সাথে বর্তমানের ভাষা মিল থাকবে না, পরিবর্তন থাকবে। এবং আমার সমাজ আরেকটু দূরে যাওয়ার একটু এভাবে দেশ কাল মাত্রতে ভাষার একটা পার্থক্য থাকে। পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা আছে। কত? মনে রাখবে বহু নির্বাচনের জন্য, ঠিক আছে? পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা আছে। আচ্ছা, এবার আমরা মাতৃভাষাতে যাব। আমাদের মাতৃভাষা কি? এটা তো জানো, বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশে যদিও বিভিন্ন আদিবাসীর বিভিন্ন ধরনের ভাষা আছে, কিন্তু আমাদের মাতৃভাষা হলো বাংলা। মাতৃভাষা কেন? জন্মের পর থেকে শিশুকে মা লালন পালন করে, মার ভাষাই মাতৃভাষা। তারপরে মা যদি কোনো জীবিত না থাকে, তাহলে শিশুর পিতা অভিভাবক থেকে শিশু শিখে যে ভাষা গ্রহণ করে, সেটাই তার জন্য মাতৃভাষা। এক এক অঞ্চলের মাতৃভাষা এক এক ধরনের। তোমরা কি জানো যে এই যে আমরা বাংলায় কথা বলি, এই বাংলা কথা বাংলাদেশ ছাড়া আর কোথায় কোথায় এই বাংলা ভাষায় কথা বলা হয়? অবশ্যই জানো। তারপর আমি আবার বলছি, ভারতের পশ্চিমবঙ্গ, তারপর আসাম, তারপর উড়িষ্যা, তারপর ভারতের ঝাড়খণ্ড রাজ্য, তারপর মিয়ানমারের রাখাইন রাজ্য। এছাড়াও পৃথিবীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অনেক দেশে বাংলা ভাষাভাষী লোক আছে, বাংলা ভাষায় কথা বলে। এভাবে বাংলা ভাষায় বিশ্বে 30 কোটি লোক কথা বলে। বাংলা ভাষায় বিশ্বে কত কোটি লোক? মনে রাখবে কিন্তু, 30 কোটি। কত কোটি? 30 কোটি। আর ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান কিন্তু চতুর্থ। ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান কত? চতুর্থ। মনে থাকবে, চতুর্থ। তারপর আমাদের রাষ্ট্রভাষা, মাতৃভাষা আমাদের বাংলা, রাষ্ট্রভাষা আমাদের বাংলা। রাষ্ট্রভাষা মানে কি? রাষ্ট্রের স্বীকৃত যে ভাষা, সেটাই রাষ্ট্রভাষা। আমাদের দেশে উপজাতিতে বিভিন্ন ধরনের ভাষা আছে, অনেক ধরনের ভাষা আছে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আমাদের ভাষা বাংলা। আচ্ছা, সংবিধানের কোন পরিচ্ছেদে আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা? এটা তোমরা জানো? সংবিধানের
প্রথম ভাগের তৃতীয় পরিচ্ছেদে কি আছে? প্রজাতন্ত্রের ভাষা বাংলা। প্রজাতন্ত্রের ভাষা বাংলা। আচ্ছা, এখন আমরা যাব ভাষার রীতি সম্পর্কে। পৃথিবীর বহু দেশের মতো বাংলা ভাষায় একাধিক রীতি আছে, ঠিক আছে? আমরা বাংলা ভাষার রীতিগুলো এখন দেখব। প্রথমে ধরো আমার বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষা থেকে এখন দেখো বাংলা ভাষার দুইটি রূপ। বাংলা ভাষার রূপ কয়টা? দুইটা। একটি হলো মৌখিক, একটি হলো মৌখিক, আর একটি হলো কি লৈখিক। তাহলে আমরা বাংলা ভাষার কটা রূপ পেলাম? দুইটি রূপ আমরা পেয়েছি। এখন দেখো মৌখিক কিন্তু আবার দুইটা রূপ। মৌখিকের আবার দুইটা রূপ। একটা হলো আঞ্চলিক, একটি হলো আঞ্চলিক, আরেকটা হলো প্রমিত। প্রমিত, একটি হলো আঞ্চলিক, আরেকটি হলো প্রমিত। এখন যদি আমরা লৈখিকে যাই, এখানেও দেখো দুই ধরনের। একটা হলো সাধু, আরেকটা হলো চলিত। তাহলে দেখো বাংলা ভাষায় এখন আমরা দুইটা রূপ পেলাম। একটা হলো মৌখিক, আরেকটা হলো লৈখিক। মৌখিকে আমরা দুই ধরনের পাইছি, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হলো প্রমিত। তারপর লৈখিকে আমরা পাইছি সাধু এবং চলিত। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। আঞ্চলিক ভাষাকে বলা হয় উপভাষা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে, তোমরা মনে রাখবে। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। আর প্রমিত, প্রমিত মানে শুদ্ধ উচ্চারণ। আমি যে শুদ্ধ ভাষায় কথা বলি, বইগুলো বইতে রচিত এবং বিভিন্ন অফিস আদালতে যে ভাষা যেটা শুদ্ধ উচ্চারণ সেটা হলো প্রমিত। এখন হলো সাধু এবং চলিত, ঠিক আছে? লৈখিক অর্থাৎ লেখার রূপ, সাধু ভাষা এবং চলিত ভাষা। এই সাধু ও চলিত ভাষাটা আমাদের ভাষায় জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কি করি, এই সাধু এবং চলিত ভাষার পার্থক্য যদি না বুঝি, এটা সম্পর্কে না জানি, তাহলে আমরা গুরু চণ্ডালী দোষ করে ফেলব, ঠিক আছে? সাধু এবং চলিতের মিশ্রণকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। অতএব আমরা সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য, এটা আমরা যদি ভাষা বাংলা ভাষা সম্পর্কে জানতে, এটা আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম। তাহলে এখন আমরা সাধু এবং চলিত ভাষার পার্থক্যে যাব। সাধু এবং চলিত ভাষার পার্থক্যে যাব। আগে সাধু এবং চলিত ভাষার পার্থক্য দেখো। প্রথমে হলো সাধু, তারপর হলো চলিত। সাধু এবং চলিত, প্রথমে পার্থক্য দেখো। সাধু ভাষা সর্বজনীন
গ্রাহ্য সাধু ভাষা সর্বজন গ্রাহ্য লিখিত ভাষা। সাধু ভাষা শুধু লেখার কাজে ব্যবহৃত হয়। আর চলিত ভাষা এখানে দেখো প্রথম পার্থক্য একই যদি আমরা যাই, সাধু ভাষা সর্বজন গ্রাহ্য লিখিত ভাষা। সাধু ভাষা শুধু লেখার কাজে ব্যবহৃত, আর চলিত ভাষা হলো সর্বজন গ্রাহ্য লিখিত ও মৌখিক ভাষা। সাধু ভাষায় তৎসম শব্দ বেশি, চলিত ভাষায় এখানে তৎসম তৎসম শব্দ, সাধু ভাষায় তৎসম শব্দ বেশি। তৎসম মানে কি? তৎসম শব্দ একটা বহু বচনে মনে রাখবে, তৎসম মানে হলো তার সমান। তৎসম মানে হলো তার সমান। তৎসম অনেকটা সংস্কৃত, তৎসম শব্দটা সংস্কৃত শব্দ। হিন্দুদের শ্রীমদ্ ভগবত গীতা সংস্কৃত ভাষায় রচিত। তাহলে সাধু ভাষা তৎসম শব্দ বেশি, আর চলিত ভাষায় তৎসম শব্দ ব্যবহৃত হয় না। তিন নম্বর দেখো, সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে। চলিত ভাষা ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। প্রাচীন নিয়ম মেনে চলে না। তাহলে দেখো আমরা তিন নম্বরে পেলাম কি? সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না।
সাধু ভাষায় সাধু ভাষা বক্তৃতা বক্তৃতার নাটক সংলাপের উপযোগী নয়। উপযোগী নয়। চলিত ভাষা বক্তৃতা বক্তৃতার নাটক সংলাপের উপযোগী। তাহলে এখন দেখো আজকে আমরা কি পেলাম? সাধু ভাষা বক্তৃতার নাটক সংলাপের উপযোগী নয়। অর্থাৎ কখনো সাধু ভাষা দিয়ে কেউ বক্তৃতার নাটক সংলাপের উপযোগীভাবে এটা ব্যবহার করতে পারবে না, কিন্তু চলিত ভাষা বক্তৃতার নাটক সংলাপের উপযোগী। এখানে একটা কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনো। সাধু ভাষা আগের যুগের যে কবি সাহিত্যিকদের গ্রন্থগুলো তোমরা পড়তে, ওখানে দেখবা যে সবগুলা গ্রন্থ কিন্তু সাধু ভাষায় রচিত হতো। তখনকার দিনে সাহিত্যিকদের মধ্যে একটা কম্পিটিশন ছিল, যে যত বেশি সাধু ভাষা ব্যবহার করবে তার পাণ্ডিত্য ততটুকু জাহির হবে। কিন্তু এই সাহিত্যের প্রথম প্রমোচ্ছগুলি উনি চিন্তা করলেন যে মানুষের মুখের ভাষা কেন সাহিত্যে ব্যবহৃত হবে না, কেন আমরা মুখের ভাষাকে সাহিত্যে রূপদান করতে পারবো না। তখন উনি তার সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রথমে এই মুখের ভাষাকে, চলিত ভাষাকে তিনি কি করলেন? সাহিত্যে রূপদান করলেন। এখনকার যে সাহিত্যিক দেখো সবগুলা বই কিন্তু বেশিরভাগই কি চলিত ভাষায় রচিত। অনেকগুলো পার্থক্য। আরেকটা পার্থক্য আমি মুখে বলি, সাধু ভাষা সর্বনাম অব্যয় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, কিন্তু চলিত ভাষায় কি অব্যয়, তারপর ক্রিয়াপদের এগুলার সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হয়। লাস্টে একটা পয়েন্ট আমি দেখো, সাধু ভাষা কিন্তু পরিবর্তনশীল, মনে রাখ, সাধু ভাষা কিন্তু অপরিবর্তনশীল। সাধু ভাষা অপরিবর্তনশীল। এই জন্য এই ভাষাকে সাধু ভাষা অপরিবর্তনশীল, এজন্য এই ভাষাকে মনে হয় কৃত্রিম। বুঝছো? সাধু ভাষা অপরিবর্তনশীল, এজন্য এই ভাষাকে মনে হয় কৃত্রিম। আর চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা পরিবর্তনশীল, এজন্য এই ভাষাকে মনে হয় প্রাণবন্ত। ঠিক আছে? তাহলে সাধু ভাষা অপরিবর্তনশীলের কারণে এই ভাষা আমাদেরকে কঠিন মনে হয়, কৃত্রিম মনে হয়, কিন্তু চলিত ভাষা অনেকটা প্রাণবন্ত মনে হয়। আসলে সাধু ভাষাটা হলো গুরু গম্ভীর, মন্থর, দুর্বোধ্য,
আর চলিত ভাষাটা হলো সহজ সরল চটুল। ঠিক আছে, এই জন্য আমরা বেশি চলিত ভাষায় আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম থেকে এ পর্যন্ত কি আলোচনা করলাম? প্রথম থেকে আমরা কি আলোচনা করলাম? কতটুকু তোমাদের মনে আছে? প্রথমে আমরা ভাষা সম্পর্কে জানলাম। ভাষা কাকে বলে? সহজ কথা হলো মনের ভাব প্রকাশ করাকে, অর্থপূর্ণ ধ্বনি দিয়ে মনের ভাব প্রকাশ করাকে কি বলে? ভাষা। তারপর আমরা কি জানলাম? বাকযন্ত্র। বাকযন্ত্র মানে হলো কথা বলার যন্ত্র। বাক মানে হলো কথা, আর যন্ত্র মানে হলো আমরা যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা কথা বলি। ঠিক আছে, তারপর তোমরা জানলে আওয়াজ। আওয়াজ সম্পর্কে তোমরা কি জানলে? আওয়াজ সম্পর্কে তোমরা জানলে যে পশু পাখির আওয়াজ কোনো ভাষা নয়। ঠিক আছে, তারপর তোমরা জানলে কি? যে পৃথিবীতে কত হাজার ভাষার প্রচলন রয়েছে? পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষার কাছাকাছি প্রচলন রয়েছে। তারপর কি জানছো তোমরা? যে পৃথিবীতে কোথায় কোথায়, অর্থাৎ বাংলাদেশ ছাড়া কোথায় কোথায় বাংলা ভাষা ব্যবহৃত হয়, এবং কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে? কত কোটি? ৩০ কোটি লোক। কত কোটি লোক? ৩০ কোটি লোক। পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোক কথা বলে, বাংলা ভাষায় কথা বলে। তারপর ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান হলো চতুর্থ। ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান হলো চতুর্থ। ধরো এখন যদি এরকম অপশানে একটা বহু নির্বাচনী আসে, ভাষার মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার স্থান কততম? তাহলে অপশন কত থাকলো? তৃতীয়, কতে চতুর্থ, গতে পঞ্চম, ঘতে ষষ্ঠ। তাহলে এখানে দেখো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাহলে এখানে কি হবে? চতুর্থ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান চতুর্থ। তারপর আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জানলাম যে সংবিধানে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এটা কোথায় আছে? প্রথম ভাগে ৩য় পরিচ্ছেদ। তারপর আমরা কি জানলাম? রাষ্ট্রভাষার পরে আমরা জানলাম ভাষারীতি। ভাষারীতিতে আমরা পাইলাম ভাষারীতি 2 প্রকার, একটা হলো লৈখিক আর একটা মৌখিক। লৈখিকে আবার আমরা 2 ধরনের পাইলাম, একটা হলো লিখিত। আমরা লৈখিকে আমরা 2 ধরনের পাইলাম, সাধু চলিত, আর মৌখিকে পাইলাম আঞ্চলিক এবং প্রমিত। তারপর আমরা কি পাইলাম? কি আজকে জানলাম? সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষায় তৎসম শব্দ বেশি, তৎসম মানে হলো তার সমান। ঠিক আছে, আর চলিত ভাষায় তৎসম শব্দ কম। তারপর সাধু ভাষায় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর
চলিত ভাষা ব্যাকরণের 5 নিয়ম মেনে চলে না। তারপর আরো মুখে আমি তোমাদেরকে যেমন সাধিত হবে কাহা, চলিত কার, ঠিক আছে। তারপর সাধু যাহা, চলিত যার। তোমাদের পাঠ্য বইয়ে সাধু এবং চলিত ভাষা, সর্বনাম, অব্যয়, ক্রিয়াভেদে বিভিন্ন পাঠে পাঠে এই ভাষাগুলো সাধু এবং চলিত ভাষায় পার্থক্য দেখানো হয়েছে। তোমরা একটু পাঠ্য বইগুলো দেখবে, তাহলে তোমরা আমার পাঠের সাথে আর বইয়ের সাথে মিল রেখে তোমাদের খুব সহজে মনে থাকবে। তো তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। তোমরা পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকবে, ভালোভাবে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের পাঠদান এখানে শেষ করছি। শেষ করছেন? ও